একটা দাবি আমরা সবাই জানি যে এই যে রাস্তাটা সবসময় প্রতি মুহূর্তে এটি সবসময় যানজট লেগে থাকে। এই যানজট থেকে বীরগঞ্জ শহরকে মুক্ত করার জন্য একটা বাইপাস সড়ক হওয়ার কথা ছিল বহুদিন ধরে। আমরা স্বপ্ন দেখেছিলাম যে এইটা একটা পরিকল্পনা হবে, বাস্তবায়ন হবে, সেটা হয়নি। আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সমর্থনে, দোয়ায়, আশীর্বাদে যদি এমপি নির্বাচিত হতে পারি, আমি এই বাইপাস সড়কটি করার জন্য আমার সর্বশক্তি প্রয়োগ করব। আমাদের এই যে ডাক্তারখানার মাঠ, এই মাঠটি আমাদের একটি ভালো কাজে, যেটা এখন এই যে পর্যায়ে আছে, এটা আমাদের পরিবেশকে নষ্ট করছে। এই ডাক্তারখানার মাঠটি সবাইকে নিয়ে বসে চিন্তা ভাবনা করে, অনেকের দাবি বিভিন্ন রকম আছে। অনেকে বলেছেন এটাকে পার্ক করার জন্য, অনেকে বলছে শিশু পার্ক করার জন্য, অনেকে বলছে যে উন্মুক্ত পার্ক করার জন্য, কেউ বলছে এখানে মার্কেট করার জন্য। আমি এমপি নির্বাচিত যদি হই আপনাদের দোয়ায়, তাহলে সবার কাছে সবার মতামত দিয়ে আমরা এই ডাক্তারখানার মাঠটাকে একটি এমন কিছু করতে চাই যেটা সবাই সমর্থন দেবে, এমন কিছু একটা করতে চাই আমরা। আমাদের স্লুইস গেটের পাশে, দুই পাশে, আমি আমার বক্তব্যে আগেও বলেছি, অনেকেই আমার কথায় সমর্থন দিয়েছেন। আমি এই নির্বাচনী জনসভায় আমি কথা দিচ্ছি যে স্লুইস গেটের দুই পাশে আমরা শিশু পার্ক এবং বিনোদন কেন্দ্র করতে চাই, ওয়াকওয়ে করতে চাই, যেন আমাদের বীরগঞ্জের মানুষ তাদের সারাদিন কাজের পরে বিকালবেলা তাদের একটু সময় ব্যয় করার মতো কোনো মুক্ত জায়গা নেই। বীরগঞ্জ স্লুইস গেটের দুই পাশে আমি একটি ওয়াকওয়ে এবং শিশু পার্ক, সেই সাথে বিনোদন কেন্দ্র করার জন্য আমার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনশীল বাস্তবায়ন করতে পারবো। বীরগঞ্জ এবং সিংড়ায় আমাদের বীরগঞ্জ এবং সিংড়ায় আমাদের দুটি শালবন আছে, দুটি শালবন সরকারি শালবন। আমাদের সিংড়া শালবনে প্রায় পিকনিক হয়, কিন্তু পিকনিক করার মতো এইটা শালবনের কোনো ফ্যাসিলিটিস নেই। আমরা এই দুটি শালবনকে একটি পর্যায়ে নিতে চাই, যেটি একটি পূর্ণাঙ্গ পিকনিক স্পট। সেই সাথে যেন আমাদের যারা পিকনিক খেতে যাবেন তাদের নিরাপত্তার জন্য আমরা বাউন্ডারি দেওয়ার জন্য একটা পরিকল্পনা পেশ করব সরকারের কাছে। বীরগঞ্জ কলেজ, বীরগঞ্জ মহিলা কলেজ, স্কুলগুলি, এখানকার যেসব ছোট ছোট স্কুল আছে সবগুলির ক্ষেত্রে আমি একটি পরিকল্পনা করব, যেন বীরগঞ্জের আমাদের ছাত্রছাত্রীদেরকে যেন বীরগঞ্জ থেকে বাইরে গিয়ে দলে দলে পড়ার জন্য যেতে না হয়। আমরা সেই ধরনের উচ্চমানের স্কুল এবং যে স্কুল বিদ্যমান আছে সেই স্কুলগুলোতে আমরা যেন কিছু পদক্ষেপ নিতে পারি, যাতে আমাদের এখানে আমাদের শিক্ষার মানটা যেন আমরা একটা উন্নতির পর্যায়ে নিয়ে যেতে পারি। সেই ব্যাপারে আমি পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আমরা এই নির্বাচনে জনসভা করতে গিয়ে বীরগঞ্জ কাহারোলের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, বিভিন্ন পাড়া মহল্লা, ওয়ার্ড, ইউনিয়নে গিয়েছি। প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি বিগত বছরগুলোতে যুগের পর যুগ আমাদের রাস্তাগুলো সংস্কার তো হয়নি, পাকা কথা তো দূরের কথা, রাস্তাগুলো বর্ষার সময়ে এত কর্দমাক্ত হয়ে থাকে যে বিশেষ করে মা বোনেরা, যখন আমি মা বোনদেরকে জিজ্ঞাসা করেছি যে আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে আপনারা আমার কাছে কি চান, ওনারা প্রত্যেকে একটি কথা বলেছে, কিছুই চাই না, আপনি আমাদের বাড়ির সামনে রাস্তা, এই রাস্তাটা পাকা করে দেবেন। এইটি প্রত্যেকটি জায়গায় যেখানে গিয়েছি তারা তাদের বাড়ির সামনে কথা বলেছে। তার মানে আমাদের রাস্তাগুলো পাকা করা খুবই প্রয়োজন। অত্যন্ত নাজুক অবস্থায় আমাদের রাস্তাগুলো এই মুহূর্তে আছে। আমি এমপি নির্বাচিত হওয়ার পর আমার প্রথম কাজ হবে যেন আমি জ্যামিতিক হারে এই বীরগঞ্জ কাহারোলের কাঁচা রাস্তাগুলো টেকসই উন্নয়নের মাধ্যমে পাকা করতে পারি। আমাদের অনেকগুলো ব্রিজ এবং কালভার্ট মেরামত করা প্রয়োজন।
কিছু জায়গা আমি গিয়েছি, কাঠের সাঁকোতে মানুষ পার হয়, সেখানে একটি ব্রিজ নেই। আমি কিছু কিছু জায়গায় গিয়েছি, আমি সব নাম এখানে বলতে চাই না, তবে আমি এটা নোটিশে নিয়েছি, আমি নির্বাচিত হলে এই মানুষের দুঃখ লাঘব করব। এই বাঁশের সেতু কাঠের সেতুতে পার হতে হবে না, আমি প্রত্যেকটি জায়গায় পারাপারের জন্য কালভার্ট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করব। আমাদের বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন এই বীরগঞ্জ কাহারোলে দুর্নীতি একটি বিরাট মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল, যেখানে আমরা দেখেছি চাকরির ক্ষেত্রে অর্থ, টাকার বিনিময়ে চাকরি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়েছে। আমি বিভিন্ন জায়গায় যখন বক্তব্য দিয়েছি, আমি একটি কথা বারবার বলেছি যে আমি এমপি নির্বাচিত হলে টাকার বিনিময়ে চাকরি যে প্রথা হয়ে এসেছে সেটা চিরতরে বিলুপ্ত করব বীরগঞ্জ কাহারোলে থেকে। কাউকে টাকা দিয়ে চাকরি নিতে হবে না, ইনশাআল্লাহ মেধার ভিত্তিতে চাকরি হবে। যারা গরিব মানুষ, মেহনতি মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, দিনমজুর, স্বল্প আয়ে যারা চলেন, তারা অনেক কষ্ট করে তাদের সন্তানদেরকে লেখাপড়া করান, তারপরে এসএসসি এসএসসি পাস করার পর তারা চাকরি নিতে গিয়ে যে টাকা দিতে হয়েছে, তাতে অনেকেই চাকরি পায়নি। শুধুমাত্র যাদের ক্ষমতা ছিল তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে। এটি আমাদের বন্ধ করতে হবে। তাছাড়া আমাদের বেকার সমস্যার সমাধানের জন্য আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের শুধুমাত্র সরকারি বেসরকারি চাকরি দিয়ে আমাদের এত ব্যাপক সংখ্যক বেকারকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না। আমাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য বীরগঞ্জ কাহারোলে দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে আমি বেকার সমস্যার সমাধান করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ সেটা করা হবে। এখানে স্বাস্থ্য সেবা অত্যন্ত দুর্বল। বীরগঞ্জ হাসপাতাল এবং কাহারোল হাসপাতাল একই সমস্যা, সমস্যা একই। বীরগঞ্জ হাসপাতালে আমরা জানেন, আমরা প্রতিনিয়ত দেখেছি একটি হাসপাতালে যে ধরনের সুবিধা থাকা উচিত, যে ধরনের স্বাস্থ্য সেবা দেওয়া উচিত, সেটা এখানে নেই। এখানে শুধুমাত্র একটু কোন রকম চিকিৎসা দিয়ে আমাদের রোগীদেরকে দিনাজপুর, রংপুর কিংবা ঢাকায় নিয়ে যেতে হয়। অধিকাংশ গরিব মানুষ যাদের টাকা নেই, তারা এই দিনাজপুরে গিয়ে, রংপুরে গিয়ে, ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়ার মতো ক্ষমতা না থাকায় তারা চিকিৎসাহীন অবস্থায় অনেকে মৃত্যুর দিকে চলে যায়। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি এমপি নির্বাচিত হওয়ার পর এই দুটি হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতাল, সেটি হয়তো পর্যায়ক্রমে 100 হাসপাতাল প্রথমে আমরা করব, পরবর্তী পর্যায়ে এটা 150 বা তার চেয়ে বেশি করা হবে। কিন্তু হাসপাতালের বেড বাড়ানোর পাশাপাশি আমরা গুণগত কাজগুলি করতে হবে। এখানে অপারেটিং রুম থাকতে হবে, এখানে স্পেশালাইজড ডক্টর থাকতে হবে, এখানে শিশুদের ডাক্তার থাকতে হবে এবং আমাদের পরীক্ষাগার থাকতে হবে, যেন আমাদের ডায়াগনোসিস করতে যেন দিনাজপুরে যেতে হয়। তার মানে প্রত্যেকটি রুম, যেসব ওয়ার্ড রুম আছে সেই রুমগুলি পরিচ্ছন্ন এবং গন্ধমুক্ত থাকতে হবে। কারণ এই বীরগঞ্জ হাসপাতালে আমরা দেখেছি যেখানে এখানে একটা পেশেন্ট ভর্তি হওয়ার পর তাকে সুস্থ হওয়ার চেয়ে অসুস্থ হয়ে বের হওয়ার সম্ভাবনাই বেশি। ইনশাআল্লাহ বীরগঞ্জ এবং কাহারোল দুটি হাসপাতালকেই পূর্ণাঙ্গ হাসপাতাল করার জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সেই প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন বাংলাদেশে কিংবা বিদেশে সংবাদপত্রগুলোতে যে রিপোর্ট আমরা দেখছি, তাতে তাদের জরিপ রিপোর্টে বলা হয়েছে 200-র বেশি আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। উনি আমাদের বাংলাদেশের জন্য আগাম পরিকল্পনা পেশ করেছেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে উন্নয়ন করবেন সেগুলো উনি বলেছেন। তার মধ্যে 3টি বিষয় আপনাদের সামনে আমি পেশ করতে চাই। একটি হলো আমাদের প্রত্যেকটি গৃহিণীদের জন্য, প্রত্যেকটি পরিবারের
প্রত্যেকটি গৃহিণীকে, প্রত্যেকটি পরিবারের গৃহিণীকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডটা কি? এই ফ্যামিলি কার্ডের মধ্যে টাকা দেওয়া থাকবে 2000 থেকে 2500 টাকা। এটা বলতে পারেন ক্রেডিট কার্ড, কিন্তু এটাকে নাম দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে আমাদের মা বোনদেরকে সম্মানীয়, মর্যাদাবান এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান এইটা ঘোষণা দিয়েছেন। যখন আপনাদের প্রয়োজন হবে, যখন বাসায় আপনার কোনো অভাব হবে, তখন এই কার্ড দিয়ে আপনারা চাল, ডাল, তেল, সাবান নিতে পারবেন। ফ্যামিলি কার্ডের নমুনাটা হবে এরকম, এই ধরনের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ধরনের ফ্যামিলি কার্ড আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি, দেখিয়েছি নমুনা। ইনশাআল্লাহ এটা আমাদের নেতা তারেক রহমান বাস্তবায়ন করবেন। এর পাশাপাশি আমাদের কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডের নমুনা, এই কৃষক কার্ড কাজটি কি? কৃষক কার্ডটা দিয়ে আমাদের কৃষকরা ন্যায্য মূল্যে সার, কীটনাশক, বীজ, অন্যান্য উপকরণ নিতে পারবে। শুধু এটি নয়, এই কার্ডের মাধ্যমে তারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি আরো একটি যুগান্তকারী পদক্ষেপ উনি ঘোষণা করেছেন। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করার ঘোষণা করেছেন। অসংখ্য পরিকল্পনা উনি নিয়েছেন। আমি মোটা দাগে 3টি কথা বললাম। উনি নারীর স্বাস্থ্য, নারীর চিকিৎসা, নারীর শিক্ষা সব বিষয়ে উনি বক্তব্য দিয়েছেন, পরিকল্পনা করেছেন। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে উন্নয়নের মহাসড়কে এই বাংলাদেশ উঠবে। আমি হিন্দু মুসলিম সম্প্রীতি সম্বন্ধে আমাদের কিছু বলতে চাই। আমাদের এই বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মাল্টি কালচারাল একটা কান্ট্রি। আমরা যদি বীরগঞ্জ কাহারোলের কথা বলে থাকি, একটা বড় সংখ্যক আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা থাকেন, তার সাথে আদিবাসী ভাই বোনেরা থাকেন। আমি যেখানে গিয়েছি একটি কথা বলেছি যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের সম্প্রীতি অটুট আছে। আমরা এই সম্প্রীতিকে দৃঢ় করার জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। আমি কথা দিচ্ছি, আমি এমপি নির্বাচিত হলে আমাদের এই সম্প্রীতি আরো দৃঢ় হবে, অতীতের যে কোনো সময় তুলনায় আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমি সনাতনী ধর্মাবলম্বী ভাই বোন, আদিবাসী ভাই বোনদেরকে বিশেষ করে এই বক্তব্যের মাধ্যমে জানাতে চাই, অনুরোধ করি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সবাই ভোট দিতে যাবেন। আপনাদেরকে ভোটদানে অনেকে বিরোধ রাখার চেষ্টা করবে, অনেক রকম কৌশল করা হচ্ছে, অনেক রকম ভয়ভীতি দেখানো হচ্ছে, অনেক রকম নাটক দেখতে পাবেন সামনে, কিন্তু আপনারা পিছপা হবেন না। আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। প্রত্যেকটি দলমত নির্বিশেষে যারা এই স্বাধীনতার পক্ষের শক্তি, যারা 71কে বুকে ধারণ করেন, তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোটদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যে কথাটি বলেছি, সনাতন ধর্মাবলম্বী ভাই বোন, আদিবাসী ভাই বোন, যাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কেউ কোনো ক্রমে সশরীরে, টেলিফোনে বা অন্যান্য আকার ইঙ্গিতে যদি কাউকে ভয়ভীতি দেখায়, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সবাই আমাদেরকে জানিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন। যদি কেউ কোথাও কাউকে ভয়ভীতি দেখায়, তা যেন জানানো হয়। ভোটদানে বিরত করার জন্য যদি কেউ চেষ্টা করে, তার জন্য 2 বছর সর্বনিম্ন, সর্বোচ্চ 7 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়েছে, আইন আছে। কাজেই আমি অনুরোধ করব, 12ই ফেব্রুয়ারিতে আপনারা সবাই ভোট দিতে যাবেন। ধানের শীষে ভোট দিয়ে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আদিবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের আমলে নিজে আপনারা অনেকে নিরাপদ বোধ করেছেন, আমাদের সামনে আকারে গিয়ে বলেছেন। আমি আপনাদের বলতে চাই, আমি নির্বাচিত হলে, এমপি নির্বাচিত হলে
আপনারা আওয়ামী লীগের আমলে যে অবস্থায় ছিলেন, যে নিরাপত্তায় ছিলেন, আমার আমলে আপনারা অনেক বেশি নিরাপত্তায় থাকবেন ইনশাআল্লাহ। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আওয়ামী লীগের আমলে যদি আপনারা আম গাছের ছায়া থাকেন, আমি মঞ্জুরুল ইসলাম এমপি নির্বাচিত হলে আপনাদেরকে বট গাছের ছায়া দেব। আপনারা নির্ভয় থাকবেন। এদেশ আপনাদের সবার। এদেশে আমরা শান্তিপূর্ণ জীবন যাপন করতে চাই, নিরাপত্তার সাথে থাকতে চাই। ধর্মীয় বিভেদ এখানে চলবে না। আমরা ধর্মীয় বিভেদ হতে দেব না। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চলবে সংবিধানের ভিত্তিতে। ধর্মের জায়গায় থাকবে। আমরা যারা মুসলিম, আমরা মুসলমান ধর্ম, আমাদের কোরআন, আমাদের নবী আমরা বুকে ধারণ করি। একইভাবে যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, আমরা আপনাদের ধর্মকে শ্রদ্ধা করি। আপনারা আপনাদের ধর্ম নির্ভয় পালন করবেন, উৎসব পালন করবেন। একইভাবে আদিবাসী ভাই বোনেরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধর্ম তারা নির্ভয় পালন করবে। এক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসেছি। আমি বীরগঞ্জ এবং কাহারোলবাসী, বিশেষ করে যারা এখানে শুনছেন, যারা দূরে থেকে শুনছেন, যারা গ্রামে শুনবেন, তাদের সবার প্রতি আমার একটা অনুরোধ। আমাকে আপনারা জানেন, আমার বাড়ি এখানেই ভাবকে গ্রামে। আমি এই এলাকারই ছেলে। আমি একজন রাজনৈতিক কর্মী শুধু নই, আমি একজন সমাজকর্মী বটে। আমি দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় আমি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করেছি। আমি 300 অধিক বাড়ি করেছি, যেটি যাদের কোনো ঘর নেই, যাদের মাথা গোজার ঠাঁই নেই, তাদের জন্য আমি ঘর করে দিয়েছি। যখনই কারো চিকিৎসার প্রয়োজন হয়, আমি তার পাশে দাঁড়াই। যখন কোনো গরিব মানুষ, যার সন্তান মেধাবী কিন্তু তাকে পড়ানোর ক্ষমতা নাই, পয়সা নাই, আমি তার পাশে দাঁড়াই। এটি গল্প নয়, আপনারা জানেন। আমি দীর্ঘদিন ধরে এই কাজ করে এসেছি। আল্লাহ যদি কবুল করেন, আপনাদের সমর্থন যদি আমি নির্বাচিত হই, বীরগঞ্জ কাহারোলের কোন মানুষ যেন গৃহহীন না থাকে, সেই জন্য আমি কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি সততার সাথে আমি যদি এমপি নির্বাচিত হই, আমার প্রশাসনকে দেখে সাজাবো। আমার জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি শুধু চাই মানুষের কাছে সম্মান এবং মর্যাদা। আমি সততার সাথে আমার জীবন যাপন করি এবং আমার রাজনীতিটাই হচ্ছে সম্মান মর্যাদার জন্য। সম্মান মর্যাদা বাজারে কিনতে পাওয়া যায় না, দীর্ঘদিন ধরে তিল তিল করে এটা তৈরি করতে হয়। সততা একদিনে আসে না, এটাও দীর্ঘদিনের পরিশ্রমের পরে আসে। আমি এমপি নির্বাচিত হলে এই বীরগঞ্জ কাহারোলে আমি এমন কিছু যুগান্তকারী পদক্ষেপ নিতে চাই যেন বীরগঞ্জ কাহারোলের মানুষ আমাকে মৃত্যু পর্যন্ত মনে রাখে। আমি আপনাদের দুটি কথা বলতে ভুলে গেছি, যেটি দাবি এসেছে, আমার পয়েন্ট থেকে ভুলে গেছি। একটি হলো মাদক, নেশা জাতীয় দ্রব্য সহজলভ্য হয়ে গেছে। এই বীরগঞ্জে নেশা জাতীয় দ্রব্য বিগ্রহ হয়, কাহারোলে হয়, আনাচে কানাচে হয়। আমি বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছি, আমি এমপি নির্বাচিত হলে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। মাদক মুক্ত বীরগঞ্জ কাহারোল গড়ে তুলব। জুয়ার বোর্ড বসতে পারবে না। যারা অতীতে জুয়ার বোর্ড বসিয়েছেন, লাখ লাখ টাকা কামিয়েছেন, তাদেরকে অনুরোধ জানাবো, বিরত হন। আগামী দিনগুলোতে জুয়া মুক্ত বীরগঞ্জ কাহারোল গড়ে তোলার জন্য আমরা প্রত্যয় ঘোষণা করেছি। সেই সাথে আমি এখানে যে কথা আগে বলেছি, যে আমি বেকার যারা তাদেরকে স্বশিক্ষিত, তাদেরকে কর্মসংস্থানের জন্য এইখানে 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমি বলিনি, কিন্তু আমি বলেছি যে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমি এর আগে বিভিন্ন জনসভায় যে কথাটি বলেছি, বেকার সমস্যার জন্য বীরগঞ্জে একটি, কাহারোলে একটি, আমরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যাতে আমাদের যে ছাত্ররা স্কুল এবং
কলেজ থেকে এসএসসি পাশ করে যারা স্কুল এবং কলেজ থেকে যারা এসএসসি এবং এসএসসি পাশ করে বেকার হয়ে যায়, তারা কিছু করার নেই। তো এই ছেলেদের জন্য আমরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, যাতে এখানে তারা কারিগরি শিক্ষা নিয়ে তারা নিজের কর্মসংস্থান নিজে করতে পারে। ইনশাআল্লাহ আমি এই কথাটি শুধু কথার কথা বলিনি, আমি এটা পালন করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই।